দেখুন, আজকে থেকে তো শুরু আপনার বৈদিক নিউমোলজির এই ক্লাসটা। তো প্রথম জানুন যে নিউমোলজি ধরুন কত প্রকারের আছে, ধরুন বা বৈদিক নিউমোলজি, এই নিউমোলজি জিনিসটা আমাদের লাইফের প্রয়োজন কেন। খালি কি যদি বলেন যে অন্যের জীবনের, মানে অন্য ব্যক্তির প্রেডিকশন দেওয়ার ক্ষেত্রে, না ধরুন আমার নিজের জীবনের পরিবর্তন করার ক্ষেত্রে বিশেষভাবে এটা কার্যকর হয়ে থাকে। নিউমোলজিতে এই পর্যন্ত দেখুন, অ্যাস্ট্রোলজির যেরকম বিভিন্ন শাখা প্রশাখা আছে, দেখবেন যেরকম বৈদিক হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতি হয়, লাল কিতাব হয়, আপনার ভৃগু নন্দী নাড়ি হয়, এরকম বিভিন্ন উইংস আছে বলতে পারেন। তো কোনোটাই ধরুন কিন্তু অপরিপূর্ণ নয়, আবার যে পুরোপুরি পরিপূর্ণ তাও নয়। ঠিক নিউমোলজির ক্ষেত্রে আপনার এখানে কোথাও সেলদিয়ান চলে, মানে সেলদিয়ান একটা আছে, একটা আপনার পাইথাগোরিয়ান হয়, একটা কাবালা নিউমোলজি হয়, আর আরেকটা হয় আপনার এই বৈদিক নিউমারোলজি। তো যখন কথাটা বৈদিক নিউমারোলজি বা বৈদিক কথাটা জুড়ে গেছে, তখন এইখানে আপনার গ্রহের অ্যাসপেক্ট মানে দৃষ্টি, কনজাংশন মানে একটা প্ল্যানেট যে রয়েছে মনে করুন, তাই সে যখন অন্য কোনো আরো কিছু প্ল্যানেটের সঙ্গে একসঙ্গে বসছে, কনজাংশন। কনজাংশন তারপরে হচ্ছে তার বিপরীত দৃষ্টি। এই জিনিসটা টোটাল আপনার বৈদিকের ভেতরে পড়ে। এবার নিউমোলজি শেখার ক্ষেত্রে, নিউমোলজি শেখার আমাদের প্রয়োজন কি? নিউমোলজিতে একটা জিনিস জানবেন, নিউমোলজির ক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত 9টা সংখ্যা দিয়ে টোটাল নিউমোলজিটা। এবার প্রত্যেকটা সংখ্যা আপনার প্রত্যেকটা প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করছে। আলটিমেটলি আমাদেরকে নিউমোলজির ক্ষেত্রে যেটা প্রথম নিজের ক্ষেত্রে দেখতে হয়, মানে ব্যাপারটাকে ধরে রাখবেন এরকম সিঙ্ক্রোনাইজ করা, সমন্বয় সাধন করা। ধরুন বৈদিক নিউমোলজি বা নিউমোলজির আদার্স যে উইংস গুলো আছে, ধরুন এক্ষেত্রে কোনোটাই কিন্তু খুব সহজ নয়, আর যে খুব যে কঠিন তাও নয়। বৈদিক যে খুব সহজ জলের মতো তাও নয়, আবার খুব যে কঠিন বোঝা যায় না তা নয়। বৈদিক নিউমোলজি জানলে আমরা যেরকম ধরুন প্রেজেন্ট ইয়ারটা জানতে পারি, আমার আগামী ইয়ারটা কিরকম যাবে আমি জানতে পারি। সেইখানে ব্যাপারটা কি হয়, আগামী ইয়ার যদি আমার ভালো হয়, ভালো কিছু রিপ্রেজেন্ট করছে, তাহলে সময়টা আমার ভালো যাবে। আর যদি এটা খারাপ থাকে মনে করুন, আমার পক্ষে যদি না থাকে, সেই জায়গাটাকে আমরা নিউমোলজির মাধ্যমে কিভাবে ব্যালেন্স করতে পারবো। একটা মানুষ যখন জন্মগ্রহণ করছে ধরুন, এবার জন্মগ্রহণ করার হাসপাতালের রুম থেকে আলটিমেট একদম লাস্ট টাইম পর্যন্ত সংখ্যা প্রত্যেক সময় দেখবেন কিছু না কিছু ভাবে ওর জুড়ছে। বাচ্চা যখন জন্ম নিল হাসপাতালে, তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ সংখ্যা আসছে। যে রুমে জন্মগ্রহণ করছে, ধীরে ধীরে বড় হচ্ছে ধরুন, তার বার্থ সার্টিফিকেট রেডি করা হচ্ছে, ওখানেও সংখ্যা ঢুকছে। আধার কার্ড রেডি করছেন, ভোটার কার্ড রেডি করছেন, সংখ্যা কিন্তু পেছন ছাড়ে না একদম লাস্ট জার্নি পর্যন্ত। তো সংখ্যা আমাদের ক্ষেত্রে কিন্তু থেকেই যায়। নিউমোলজির আরেকটা, এইখানে ধরুন বৈদিক নিউমোলজির তে আমরা প্রত্যেকটা জায়গা কমপ্লিট করব। প্রত্যেকটা প্রত্যেকটা জায়গা বলতে আমাদের যে এটিএম কার্ড হয় ধরুন, এটিএম কার্ডের কি সংখ্যা পিন নাম্বার নিতে হবে, বা পিন নাম্বার কিভাবে সেটিং করবেন, আমার হাউস নাম্বার কিভাবে নিতে হবে, হাউস নাম্বার যদি ভুল আছে সেখানে রেমেডিয়াল মেজারমেন্ট কি হবে। আর নেম নিউমোলজি, যেটা নেম নিউমোলজিটা আমাদের কতটা ইম্পর্টেন্ট হয়, আর কিভাবে এটা আমাদের লাইফে কাজ করে নেম নিউমোলজি, সেই জায়গাটাও আমরা কমপ্লিট করব। নেম নিউমোলজিতে অ্যাকচুয়ালি যেটা দেখা হয়, দেখবেন অনেক সময় আমরা করি কি, ধরুন আপনি কোনো সিম, মোবাইলের সিম ধরুন কিছু চেঞ্জ করছেন, একটা মানি ভাইব্রেশনের আনতে চাইছেন। মানি ভাইব্রেশন ভালো করার জন্য কোনো সিম কেউ নিতে পারেন, অনেক সময় নিচ্ছে আর কি, ধরুন বিক্রি হচ্ছে, বা রিলেশনশিপ হিল করার জন্য এইটা। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, যখন আমরা এই জিনিসগুলো নিই, তখন আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হয় ওইটা আমার ডেট অফ বার্থের সঙ্গে অ্যাকচুয়ালি সিঙ্ক্রোনাইজ করছে কিনা। যদি সিঙ্ক্রোনাইজ করে, ধরুন সমন্বয় সাধন করে, তাহলে বেটার। যদি সমন্বয় সাধন না করে, তাহলে কিন্তু দেখা যায় কি হিতে বিপরীত।
হিতে বিপরীতটা কিরকম হয়। ভালো কোনো ইয়ার নাম্বার যখন ঢুকলো আপনার, ধরুন 1, 3, 5 এইগুলো যখন ঢুকছে বা 6 ঢুকছে, যতটা আমার উন্নতি বা প্রগতি হওয়ার কথা ছিল ততটা হয় না। বিপরীত পক্ষে যখন কোনো কার্মিক নাম্বার ইয়ার নাম্বার হিসেবে ঢুকছে, তখন কিন্তু দেখা যায় আমার এখানে ড্যামেজটা বেশি হচ্ছে। তো এই জায়গাগুলো আপনার কমপ্লিট করা থাকবে। অলরেডি যদি ধরুন কারো কোনো সিম রয়েছে, সিমটা এবারে আমাদের হয় কি, ওই সিম নাম্বার ধরুন গ্যাসের অফিসে আপনি দিয়ে রেখেছেন, ব্যাংকে দিয়ে রেখেছেন, এলআইসি তে দিয়ে রেখেছেন, বিভিন্ন জায়গায় দিয়ে রেখেছেন, ওখান থেকে পরিবর্তন করাটা কিন্তু কঠিন আছে। সেখানে ওই সিমটা যখন থেকে গেছে, মোবাইলে এরকম কি আপনার ধরুন ওয়ালপেপার বা এগুলো হতে পারে, যেটা দিয়ে আমরা ওই নাম্বারটার ভাইব্রেশনটাকে আমরা নিউট্রাল করে দিতে পারি, বা মোবাইলটা কোন ডাইরেকশনে রেখে চার্জ করলে এটা আমাদের জীবনে ফ্রুটফুল রেজাল্ট আনবে। এইভাবে কিন্তু প্রচুর জিনিস থাকবে। আর বৈদিকের একটা ব্যাপার হচ্ছে কিন্তু, বৈদিকে দশা, অন্তর্দশা আর প্রত্যন্তর দশা, এই তিনটে কিন্তু বিচার করা হয়। যেরকম বৈদিক ধরুন অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা, ওখানে ওই দুটো দশা আলাদা, যেখানে দিনের বিচার করা হয়। এটা অতটা ডিপ অব্দি যাবে না, কিন্তু দশাপতি, অন্তর্দশাপতি আর প্রত্যন্তর দশাপতি কিভাবে আমাদের লাইফটাকে চালনা করে বা প্রভাবিত করে, হুম, ওই জায়গাটা জানবো। যদি ও কোনো মেলিফিক হয়ে ঢুকেছে, ওকে কিভাবে কতটা প্রতিহত করা যায়। প্রতিহত তো আপনার ধরুন করা যাবে, কোনো জিনিস জানবেন রেমেডি যখন করা হবে 100% কিন্তু এটা ওয়ার্ক করে না, কোনো রেমেডি ওয়ার্ক করে না, কিন্তু ওটাকে একটা লেভেল পর্যন্ত নামিয়ে আনা যায়। ওই লেভেল অব্দি নামিয়ে আনার জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি কি করতে হয়, আমাদের যে ধরুন এনার্জি, ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন রয়েছে, সেটাকে নিউমারোলজির মাধ্যমে আপ করে রাখা। আমাদের যেটা ধরুন বডির যে অরা ফিল্ড রয়েছে, নিউমারোলজি কিন্তু এই অরা ফিল্ডের উপরেও এফেক্ট ফেলে। আমার ডেট অফ বার্থ, মিসিং নাম্বার, এগুলো কিন্তু অরা ফিল্ডে এফেক্ট ফেলে। আর ওই মিসিং নাম্বারকে আমরা অনেক সময় ধরুন ওর শুভ ফল পাওয়ার জন্য যে রেমেডি গুলো ইউজ করব, হ্যাঁ, রেমিডিয়াল পার্টটাও আলাদা থাকবে ওইটাতে। ওটা অ্যাকচুয়ালি আদৌ আমার প্রয়োজন আছে কিনা বা প্রয়োজন নেই, ওই দিকগুলোও দেখা হবে। আর ওইটা কিভাবে আমার অরাটাকে বৃদ্ধি করে, ওই টোটাল জায়গা আপনার কমপ্লিট থাকবে। আর আমি যেরকম বলেছিলাম যে বৈদিক নিউমোলজির এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মেডিকেল নিউমোলজি, বৈদিক নিউমোলজিরই যেটা পার্ট সেটা করাবো, কিন্তু শুরু থেকে মেডিকেল নিউমোলজির কোনো কিছু আমরা আলোচনা করব না। মানে যা যোগ অ্যাসপেক্ট এগুলো হবে, মেডিকেল সাইডটা আমরা দেখবো না, কারণ মেডিকেল নিউমোলজিটা চলে অ্যাকচুয়ালি আপনার সংখ্যা থেকেই বিচার হবে, কিন্তু ওইটা পাঁচটা তত্ত্ব থেকে আমাদের তিনটে দোষ তৈরি হয়। ধরুন মেডিকেল নিউমোলজি, আমি যেরকম বলেছিলাম, অনেকে জানেন অনেকে জানেন না ব্যাপারটা, যে মেডিকেল নিউমোলজি জিনিসটা কিভাবে কাজ করে বা কোথায় কাজ করে, কখন কাজ করে। মেডিকেল নিউমোলজি দেখতে গেলে আমাদেরকে পঞ্চতত্ত্ব, এবং পঞ্চতত্ত্বের দ্বারা কন্ট্রোল হচ্ছে যেরকম ধরুন এই বাত দোষ, পিত্ত দোষ আর কফ দোষ, এই জন্মগত তিনটে দোষ বা তিনটে এই যে গুণ, যাই বলবেন, এটা কিন্তু আমাদের মধ্যে থাকে। আর এখান থেকেই কিন্তু রোগের সৃষ্টি বা রোগের জন্ম বলতে পারেন। ওই জায়গাটাও কিভাবে কন্ট্রোল নেওয়া যায়, ওইখানে যখন আমরা ওইটা জানতে পেরে যাব, আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারবো, বা আমরা বিভিন্ন রেমেডি থাকবে, ওই রেমেডির ভেতর দিয়ে গিয়েও ওই তত্ত্বগুলোকে ব্যালেন্স করে দেওয়া। বা প্রাণায়ামের কোনো একটা ধরুন পার্টিকুলার কোনো মুদ্রা, যেটা আমাদেরকে করতে হবে নিজের বডির পঞ্চতত্ত্বকে ব্যালেন্স। তো মেডিকেল এই বৈদিক নিউমোলজির পার্টটা টোটাল কমপ্লিট হয়ে যাবার পরে আমরা আপনার মেডিকেল নিউমোলজিতে ঢুকবো, আর মেডিকেল নিউমোলজির ওই রেমেডি ওইগুলো কমপ্লিট করবো, যাতে কোনো কনফিউশন না হয়। প্রথমে একটা পার্ট কমপ্লিট করে নেবো, কমপ্লিট করে নেওয়ার পর 1-2 দিন গ্যাপ, এরকম কয়েকটা দিন গ্যাপ দিয়ে আপনার ওর মেডিকেল নিউমোলজিটা স্টার্ট করব। তাহলে কি হবে, পুরোপুরি জিনিসটা বুঝতে সুবিধা হবে। আর মাঝামাঝি সময় থেকে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা আপনাদের ধরুন অনেক কিছু জিনিসে এখানে পরিবর্তন করতে পারবেন। পরিবর্তন বলতে আপনারা রেমেডিগুলো অ্যাপ্লাই করে দিতে পারবেন, স্টার্ট হয়ে যাবে।
একদম লাস্ট অব্দি আমাদের যেতে হবে না। ধরুন, এবারে একটা দেখুন, বৈদিকে যেরকম অ্যাস্ট্রোলজিতে নবগ্রহ রয়েছে, এখানে 9টাই প্ল্যানেট রয়েছে, কিন্তু প্রত্যেকটা প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করছে কে এক একটা সংখ্যা। এবারে সংখ্যাটা যে প্ল্যানেটটাকে রিপ্রেজেন্ট করছে, মানে ওই প্ল্যানেটটার এনার্জিটা, এনার্জিটাকে ও কিন্তু রিপ্রেজেন্ট করছে। আরেকটা জিনিস বলে রাখি, নিউমোলজি করা মানে, ধরুন একজন নিউমোলজিস্ট হয়ে যাবার পরে এরকম কোশ্চেন কিন্তু আপনাদের কাছে আসতে পারে যে আজকের তারিখে ধরুন যখন বাচ্চা জন্মায়, কেউ হয়তো কোশ্চেন করতে পারে যে কোন ডেটে সিজার করালে বা বাচ্চার জন্ম হলে কোন ডেটটা ভালো। ওইটার থেকে কিন্তু আমাদের সরে থাকতে হবে। কারণটা কি, কোনো ডেটই অতটাও শুভ নয়, আবার কোনো ডেটই কিন্তু অশুভও নয়। প্রত্যেকটা ডেটের মধ্যে, তারিখের মধ্যে কিছু না কিছু কার্মিক থাকবেই, স্ট্রাগল থাকবে। সেটা 1 হোক, 3 হোক, 5 হোক, 6 হোক, কিছু না কিছু থাকবেই। কারণ মানুষ যখন জন্মগ্রহণ করছে, সে তার প্রারব্ধ কর্মফল নিয়ে কিন্তু জন্মগ্রহণ করে। ওটা গড গিফটেড। ওই জায়গাটায় আমরা কিন্তু কন্ট্রোল নেব না বা বলবো না। একান্তও যদি বলে, মনে করুন খুব চেনা জানার মধ্যে হয়, ওখানে কি করা যেতে পারে, কতটুকু কি পার্ট, সেটা লাস্ট অব্দি বলে যাব। কিন্তু একটা ব্যাপার কিরকম হয়, ধরুন বৈদিকে 8,500 প্রায় যোগ আছে, এবং প্রত্যেক দিনে এখানে প্ল্যানেটের পজিশনে বিভিন্ন যোগ ঘটছে। সবগুলো তো শুভ হতেও পারে না, আবার অশুভও হতে পারে না। তো ওই জায়গাটায় আমরা কিন্তু কোনো ম্যানিপুলেশন করতে পারবো না, 1 নাম্বার। দ্বিতীয় জিনিস হচ্ছে, নিউমোলজি শুরু করার আগে এইটা জানুন, আমাদের অনেক সময় প্রশ্ন থাকে যে আমার সার্টিফিকেটে লেখা আছে ধরুন 7/2/1970, 7 ফেব্রুয়ারি 1970 সার্টিফিকেটে লেখা আছে। এবার জন্ম হয়েছে দেখা গেছে আমার 71 সাল বা 69-এ। তাহলে এখানে কোশ্চেন ওঠে আপনার, কোনটাকে আপনি সঠিক বলে মানবেন? যে ডেটটাই আপনি অ্যাকচুয়ালি জন্মগ্রহণ করেছেন, ওটাই মানবেন। কেউ কেউ হয়তো বলতে পারে যে যেটা আপনি বারে বারে লিখছেন, যে ডেটটা ধরুন, যে 7th ডে অফ ফেব্রুয়ারি 1970, হ্যাঁ ওটাই আপনার সাবকনসিয়াসে বসে গেছে। তাই হতে পারে? কোনো দিনই কিন্তু না। এটা অনেক রিসার্চ করার পরে দেখা গেছে এই জিনিসটা কিন্তু ভুল। ভুল কিন্তু, আমি যদি মনে করুন কেউ কন্টিনিউয়াস লিখতে থাকে যে আমি করিনা কাপুর, আমি করিনা কাপুর, কি করিনা কাপুর হয়ে যাবে? হবে না। আমি যদি বরাবর লিখতে থাকি আমি রতন টাটা, আমি রতন টাটা, আমি কি রতন টাটা হয়ে যাবো? হব না। তার ব্যক্তিত্ব আমার ব্যক্তিত্বের মধ্যে কিন্তু প্রচুর পার্থক্য। আর যে ডেটে আমি জন্মগ্রহণ করেছি ওই ডেটটাকে কোনোদিনই আপনার, আপনি অন্য যে কোনো ডেট লিখুন, ওর এনার্জি ভাইব্রেশন কিন্তু চেঞ্জ হবে না, ওই গুণ কিন্তু ব্যক্তির মধ্যে থাকবেই। এই জায়গাটা একদম মাথায় বসিয়ে নিন। অনেকের কিন্তু থাকে অরিজিনাল ডেট অফ বার্থ যেটা আছে ধরুন, আর সার্টিফিকেটে যেটা আছে, দুটো এক নয়। যেটা গন্ডগোল আপনি জানেন যে হ্যাঁ এটা ভুল আছে, আপনি লিখুন, আপনি তো জানেন ব্যাপারটা যে এটা সত্য নয়, এটা দেওয়া হয়েছে বা হয়ে গেছে কোনো কারণে, তো ওটা কি করে সত্য হয়ে যাবে? তো এই দুটো জিনিস প্রথমেই আমাদেরকে বুঝে নিতে হবে। তো আজকে ধরুন প্রথম দিন, আজকে খুব বেশি স্টার্টিং করব না, মানে খুব বেশি ইয়েতে যাব না। নিউমোলজির ক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে ধরুন, সংখ্যাগুলো প্রত্যেকটা প্ল্যানেটকে যেরকম রিপ্রেজেন্ট করছে, প্রত্যেকটা প্ল্যানেটের এনার্জিকে এ রিপ্রেজেন্ট করবে, এবং 1 থেকে 9 সংখ্যার মধ্যেই টোটাল নিউমোলজিটা কিন্তু কমপ্লিট হয়ে থাকে। এই জায়গাটা একটা কনসেপ্ট ক্লিয়ার হলো তো, 1 থেকে 9 পর্যন্ত টোটাল জায়গাটা কমপ্লিট কমপ্লিট থাকবে। আর এই ক্লাসটা করার সময় আমরা ম্যাক্সিমাম কিন্তু উদাহরণ বা কেস স্টাডির মধ্যে দিয়ে যাব। যখনই উদাহরণ আর কেস স্টাডির মধ্যে দিয়ে যাব, পুরো জিনিসটা কিন্তু আমাদের জল হয়ে যাবে। এবারে যেরকম ধরুন, 1 রিপ্রেজেন্ট করে সানকে, 2 রিপ্রেজেন্ট করছে আপনার মুনকে, 3 রিপ্রেজেন্ট করছে জুপিটারকে। এই পুরো জিনিসটাকে একটা গল্প আকারে বা গল্প ছন্দে পুরো জিনিসটাকে মাথায় বসিয়ে নিতে হবে আপনাদের, গল্প আকারে বা গল্প ছন্দে।
রবিকে বলা হচ্ছে, দেখুন এখানে, ইগো আর ডিসিপ্লিনের প্ল্যানেট বা কারক গ্রহ ধরুন। কারণ সানকে এই জন্য ডিসিপ্লিন বলা হয় যে ও একদম পারফেক্ট নির্দিষ্ট সময়ে ওঠে। আর এখানে রবি মানে কি? রবি মানে হলো কিং, রাজা। তাহলে রাজা যখন কোনো রাজত্ব চালায় সে কিন্তু প্রচন্ড ডিসিপ্লিনড ওয়েতে চালায়, ডিসিপ্লিনড হবে। সে কিছু ক্ষেত্রে কিন্তু রিজিড হবে, ক্রোধীয় হবে। ডিসিপ্লিনের মানে আরেকটা, যেরকম দেখুন, ডিসিপ্লিন প্রত্যেক দিন সূর্য কিন্তু নির্দিষ্ট সময়ে উদিত হয়, নির্দিষ্ট সময়ে কিন্তু অস্ত হয়। আর একে ইগো বলা হচ্ছে এই জন্য, সান রবি এক জায়গায় ফিক্সড, ও কিন্তু কোনো প্ল্যানেটের কাছে যায় না, প্রত্যেকটা প্ল্যানেট ওর কাছে আসে। তার মানে সান রাজা, রাজা কি কোনোদিনও কোনো ব্যক্তির কাছে যায়? কোনো ব্যক্তির কাছে কিন্তু যাবে না। প্রত্যেকজন বা প্রত্যেকটা ব্যক্তি তার প্রয়োজন অপ্রয়োজন যা কিছুর জন্য রাজার কাছেই আপনার আসতে হবে। এই জন্য রবিকে বলা হচ্ছে ইগো বা ইগোয়েস্টিক প্ল্যানেট একটা। প্রত্যেকটা প্ল্যানেটকে ইন ডিটেলসে আমরা পড়বো। খালি এই স্টোরি একটা খালি মনে রেখে দেবেন, মানে একটা গল্প আকার ছন্দে, তাহলে ব্যাপারটা বসে যাবে। যখন দেখুন রাজা এলো, রাজা আসছে, রাজা এবার কি করছে? রাজা পলিটিক্সও করে। তাহলে এক যে ব্যক্তি থাকছে এক নম্বরে, তার মধ্যে পলিটিক্সের কিছু গুণ বা গুণাবলী এগুলো কিন্তু থেকে যাবে। রাজা যখন এলো তখন আসছে, সানের পর কে আসছে? ধরুন মুন, রানী, ফেমিনাইন এনার্জি। এবার রানী কি খালি ফেমিনাইন এনার্জি হচ্ছে? রানীকে থেকে, নাম্বার টু মুন থেকে আমরা বোন, এই এই জায়গাটাও বিচার করব, ওয়াটার লেভেল এই জায়গাটাও বিচার করব। তার সঙ্গে দেখবেন রানীর মধ্যে আরেকটা গুণ কি থাকে? রানীর মধ্যে কিন্তু পলিটিক্স বা পলিটিক্স করার গুণটাও থাকে। কেন থাকে? রাজার অবর্তমান কালে রানী কিন্তু রাজ্য চালায়, বা রাজার উপস্থিত নেই, যখন অ্যাবসেন্ট, তখন কিন্তু রানী চালায়। রানীরও মধ্যে কিন্তু কিছু না কিছু অংশে ইগো থাকতে পারে, একদম টোটালি ইগোলেস হয় না। রানী হবে ডিপ্লোম্যাটিক, মানে মুনের মধ্যে ডিপ্লোম্যাটিক এনার্জি কিন্তু পাওয়া যাবে। ফেমিনাইন হবে, ডিপ্লোম্যাটিক হবে, মাদারলি হবে। আরেকটা কি? ও ডিসিপ্লিনড হয়। কারণ কি? ও ভালো করে জানে ওর ছেলেকে রাজা বানাতে গেলে ওকে কিভাবে ছেলেটাকে মানুষ করতে হবে, কোন কোন জায়গায় ওকে স্নেহ দিতে হবে, কোন জায়গাটায় ওকে শক্ত হতে হবে। মানে মুন প্রয়োজনে নরম, আবার প্রয়োজনে ও নিজের রূপ পরিবর্তন করে ও কিন্তু কঠোর বা শক্ত, ও কঠিনও হতে পারে মুন। প্রয়োজন অনুসারে অনুসারে মুন কিন্তু এই কাজটা করবে। রাজা আর রানী যখন চলে আসছে, তাহলে আমাদের কি ধারণা হবে? এরপরে ধরুন বাচ্চা আসবে, বাচ্চা হিসেব ধরবেন না। রাজা এবং রানী যখন এলো, তাহলে রাজা আর রানীকে সঠিক পথ দেখানোর জন্য কার দরকার হবে? অ্যাডভাইজার। আজকের তারিখে যেটা অ্যাডভাইজার বলা হচ্ছে, মানে গুরু, বৃহস্পতি নাম্বার থ্রি। অ্যাডভাইজার চলে এলো ওকে গাইড করার জন্য, যে কখন কি সিদ্ধান্ত ওনাকে নিতে হবে। জীবনের মূল্যবোধ, মূল্যবোধটাও দেবে আপনার বৃহস্পতি। তাহলে প্রথমে আসছে দেখুন রাজা, তারপরে এলো রানী, তারপরে চলে এলো বৃহস্পতি, গুরু। গুরু ওকে পথ দেখাচ্ছে, যে কোন পথে ওকে চলতে হবে, কোন সিদ্ধান্ত নিতে হবে, কোন সময়ে কোন কাজটা করতে হবে, কোন সময়টা এর জন্য শুভ, কোন সময়টা অশুভ। জীবনের মূল্যবোধ, তার সাথে কি স্পিরিচুয়াল গ্রোথ। এবারে রাজা, রানী, গুরু যখন চলে আসছে, এরপরেই কি বাচ্চা আসবে? বাচ্চা আসবে না। এরপরে কে আসবে? রাজা যে রাজত্ব চালাচ্ছে, এবার রাজত্বটা চালাতে গেলে, শাসন করতে গেলে কার দরকার? সেনাপতি। ঢুকে গেল কে? মঙ্গল। মঙ্গল হচ্ছে কি? লিখে রাখুন, নাইট, সেনাপতি। যার একটাই টার্গেট, মানে সবসময় তার লক্ষ্য কি থাকে? গোল অ্যাচিভ করা। যেন তেন প্রকারে আমাকে গোলটা অ্যাচিভ করতে হবে।
ও রাজনীতি বোঝে, ও লড়াই বোঝে, ও এই প্রেম প্রীতি এই যে জায়গাটা, ও এই জায়গাটা এতটা বোঝে না। ও ডিসিপ্লিন, ডিসিপ্লিন ওয়েতে ও কাজ করবে। পরিকল্পনা করা, যুদ্ধের সঠিক সময়ে অ্যাটাক করা, এইটা যখন হয়ে যাচ্ছে, রাজা এলো, রানী এলো, গুরু এলো, এবার মঙ্গল ঢুকে গেল, ধরুন সেনাপতিও ঢুকে গেল, তারপরে কে ঢুকছে? এবার লাইফটাকে তো ব্যালেন্স হতে হবে। যখন ব্যালেন্সের কথা আসবে তখন আসছে নাম্বার 5, বুধ, মানে শিশু বা বাচ্চা। এখানে বুধ যে বাচ্চা, দেখুন নিউমারোলজির ক্ষেত্রে বুধের কি হচ্ছে, এর অ্যাকচুয়ালি কোনো দৃষ্টি থাকে না বলে। দৃষ্টি থাকে না বলতে কিরকম ভাবে নিউমারোলজির ক্ষেত্রে বোঝানো হয়েছে, দায় দায়িত্ব জ্ঞানহীন, মানে দায় দায়িত্ব নেই। বাবা কিভাবে রাজনীতি করছে, চালাচ্ছে, তার মাথায় কত দায়িত্ব, ও যায় আসে না। মা যে ওকে মানুষ করার জন্য কতটা স্যাক্রিফাইস করছে, ও সেখানেও দৃষ্টি রাখে না। ও নিজের আমোদ প্রমোদ খুশি মজাতে ব্যস্ত। কারণ কি, ওর যখনই যেটা চাই, ও হাঁ করলেই পেয়ে যায়। কারণ কি, মা ও দিয়ে দিচ্ছে। প্রোটেকশনের কোনো চিন্তা নেই, বাবা আছে, আর বাবার আন্ডারে সেনাপতিও আছে, টোটাল সিস্টেম আছে ওইখানে। ও প্রোটেক্ট, নিজের নিজের আনন্দটাই ওর কাছে আপনার বড় ব্যাপার। যখন পুরো ডিটেলসে আপনার লেখাবো, তখন প্ল্যানেট গুলোর কিছু কিছু এক্সট্রা ধরনের গুণ লেখাবো। এখন জাস্ট একটু লিখে রাখুন, বুধ মানে, ব্র্যাকেটে লিখে রাখুন ক্রেভিং। ক্রেভিং মানে লালসা হয়, বুধ এটাকে জাস্ট ব্র্যাকেটে লিখে রাখুন। খুব ডিটেলসে যখন পড়বো প্রত্যেকটা প্ল্যানেটকে, তখন বুধকে কেন ক্রেভিং বলা হচ্ছে, মানে ক্রেভিংটা কি করে হয়, ওটা ডিটেলসটাতেও আসবো। কারণ বুধ মেলিফিকের জন্য কোনো মানুষ কিন্তু আবার নেশা আসক্ত হয়ে যায়। এই যে বলা হয় না, বাচ্চা মোবাইলে খুব এডিক্টেড হয়ে গেল, হ্যাঁ, বুধের প্রবলেম থাকতে পারে। বুধ থেকে কিন্তু ক্রেভিং হবে, বুধ মেলিফিক হয়ে গেলে তখন হয়। এবারে এইটা যখন আসছে লাইফ ব্যালেন্স, 5 মানে হচ্ছে ব্যালেন্স। 5কে আরো কেন ব্যালেন্স বলা হচ্ছে, 5-এর উপরে দেখুন 4টে সংখ্যা আছে, 5-এর নিচেও 4টে সংখ্যা আছে, মানে 5 এমন একটা জায়গায় আছে টোটালি ব্যালেন্স। এরপরে আসছে কি, রাজা রানী যখন এলো, এরপরে ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্যের এদের প্রয়োজন হচ্ছে। ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্য, রাজাদের আগেকার সময় যেরকম অনেক উপপত্নী থাকতো, অনেক কিছু থাকতো, বুঝলেন তো। তারপরে কি, রাজা প্রসাধনী প্রচুর ব্যবহার করতো, ধরুন কসমেটিক্স, এই জাতীয় যে জিনিসগুলো, এইটা। তাহলে 6 থেকে আমাদের পাওয়া যাচ্ছে এইটা, আমোদ প্রমোদ, ধন, 6 নাম্বার থেকে। যদিও বর্তমান সময়ে আপনার সব থেকে বেশি ধনের কারক গ্রহ বা ধনকে প্রদান করছে রাহু আর শুক্র। রাহু আর শুক্র আপনার এটা প্রদান করছে। এইবারে এই জায়গাটা যখন আপনার হয়ে যাচ্ছে, মার্কারি ভেনাস চলে এলো, তারপরে দেখুন, ভেনাস যখন আসছে, তারপরের যেটা আসছে, আসছে কে, কর্ম, স্যাটার্ন। স্যাটার্ন ঢুকে গেল এখানে। স্যাটার্ন যখন ঢুকছে, স্যাটার্ন কাকে রিপ্রেজেন্ট করে, লিখে রাখুন, স্যাটার্ন রিপ্রেজেন্ট করবে আপনার সার্ভেন্ট। রাহু রিপ্রেজেন্ট করবে কিন্তু লেবার। এ, দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, স্যাটার্ন রিপ্রেজেন্ট করবে আপনার সার্ভেন্টকে, আর রাহু করবে লেবারকে। সার্ভেন্ট মানে, লিখে রাখুন, মেড। 7-এর দেখুন, 7 এখানে আমরা বললাম না, 7টাকে বললাম না। কারণ কি, সপ্তাহের কটা দিন পাচ্ছেন এখানে, সপ্তাহে 7টা দিন। কেতুটা জেনে রাখুন, কেতু হচ্ছে কি, কেতুর কোনো ডেট মানে ওইভাবে তো ডে হয় না। কেতু হচ্ছে যে কোনো জিনিসকে কেতু কিন্তু কাট করবে, কেতু কাট করবে।
7 নাম্বারকে লিখে রাখুন, ও যে কোনো জিনিসকে কাট করে মানে বাদ দেয়। ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্যের বিপরীতমুখী প্ল্যানেট হচ্ছে কিন্তু কেতু। কেতু মানে হচ্ছে সেলফ, নিজের অন্তরাত্মার সাথে যুক্ত হওয়া, যুক্ত হবে। আর 4 হচ্ছে ধরুন, যেটা রাহু, রাহু কি হচ্ছে, রাহু হচ্ছে ইলিউশন। ইলিউশন মানে হচ্ছে যেটা অ্যাকচুয়ালি বাস্তব নয় ওটাকে বাস্তব বলে মনে করা, যেটা সঠিক নয় সেটাকে সঠিক বলে ভাবা। ভ্রান্তি যেটা বলছে, ভ্রান্তি মানে কি, বেঠিক জিনিসটাকে সঠিকভাবে বসা, এবং ভ্রান্তির শিকার হওয়া। আমাদের যে ধরুন জন্ম হয় প্রত্যেকটা মানুষের, তো এখানে অ্যাকচুয়ালি আইদার মানুষ কিন্তু রাহু দ্বারা প্রভাবিত হবে, মানে বেশি গুণ থাকবে আইদার রাহুর, কিংবা থাকবে কিন্তু কেতু, লাইফের ম্যাক্সিমাম পার্টটাই হয় রাহু দ্বারা প্রভাবিত কিংবা কেতু দ্বারা প্রভাবিত। মানে রাহু মানে কি হচ্ছে এখানে, রাহু হচ্ছে যে ওর খিদে মিটছে না, মানে ও চেয়েই যাচ্ছে, ছুটেই চলেছে, অতিরিক্ত আরো আরো ফোকাস বাইরে আছে। কেতু হচ্ছে যখন আপনার কোনো ব্যক্তি ভেতরে ফোকাস করছে, ভেতরের ফোকাস, অন্তরের। এবং প্রত্যেকটা মানুষেরই, বা ধরুন যে যে কাজই করছে ওখানে আইদার রাহু রিলেটেড হবে কিংবা কেতু রিলেটেড হবে। ধরুন একটা জিনিস যেরকম বলছে, ধরুন রাহুর কোনো ব্যক্তি কি ধার্মিক হতে পারে, কি মনে হয়? সুপর্ণা দি বলুন, কি কি মাথায় আসছে, চেষ্টা করুন, প্রেসার দিন। না, রাহু না স্যার। হতে পারে না, আচ্ছা। কেতুর ব্যক্তি ধার্মিক হতে পারে? হ্যাঁ, কিন্তু মানে তো কেতু, স্পিরিচুয়ালিটি। দেখুন এবারে একটা জিনিস, রাহু প্রভাবিত ব্যক্তিও কিন্তু ধার্মিক হতে পারে। রাহু ধর্ম মানে রাহু যখন ধর্ম করে ও কিভাবে ধর্ম করবে, বা ধরুন স্পিরিচুয়াল প্র্যাকটিস কিভাবে করবে, নেচে নেচে করবে, চেঁচি চেঁচি করবে, আওয়াজ করে লোক করে দেখানো করবে, আছে। মানে কীর্তন। হ্যাঁ, হ্যাঁ, এই যে হরিনাম করে দেখবেন হ্যাঁ, ছুটে ছুটে হ্যাঁ, বেড়ায় না, ওই লোক দেখানো ব্যাপারটা আর কি। হরিনাম হুম, করছে হুম, যখন হুম। আপনার নেচে নেচে বেড়াচ্ছে, এখানে কে গভর্ন, ওকে কে প্রভাব ফেলছে, রাহু। ও বাইরে ফোকাস আছে, হুম, বাইরে ফোকাস আছে। কেতু প্রভাবিত ব্যক্তি এক জায়গায় চুপ করে বসে গেছে, ও ভেতরের মধ্যে খুঁজছে। ওই জন্য বললাম, একটা ব্যাপার কি, কোনো সংখ্যা খারাপ নয়, কোনো সংখ্যা ভালো নয়। প্রত্যেক সংখ্যার মধ্যে, মানে প্রত্যেকটা প্ল্যানেটের মধ্যে শুভাশুভ, শুভাশুভ মানে শুভ এবং অশুভ ফল থাকবে। কিছু নাম্বার থাকে আমাদের কার্মিক একটু বেশি হয়, 8 একটু বেশি হয়। যখন পুরো ডিটেলসে পড়বেন তখন জানতে পারবেন, একটা সংখ্যা হয়তো ইউটিউবে অনেক দেখতে পাবেন যে 248, 284, এই নাম্বারটা আপনার জীবনে মানে মেলিফিক নাম্বার, হ্যাঁ। আর আমি আপনাদের দেখাবো 284 কানেকশনে একটা ছেলে, একটা ছেলে 26 বছর বয়স থেকে কন্ট্রাক্টারি করে আজকের তারিখে কোটিপতি, 32 বছর বয়সে। 248 কানেকশন, ইভেন মোবাইল নাম্বারে 248 কানেকশন, ডেট অফ বার্থে 248 কানেকশন। কেন 248-এ এ কোটিপতি হয়ে গেল 32 বছর বয়সে? বাইরের লোকের হেল্প ছাড়া। ওই জন্য কোন যোগ অসপিসিয়াস বা ইনঅসপিসিয়াস, কিভাবে যোগটা তার ক্ষেত্রে অসপিসিয়াস হয়ে যাচ্ছে বা ইনঅসপিসিয়াস হয়ে যাচ্ছে, নিউমারোলজি শেখার পেছনে আমাদের, ধরুন যদি বলা হয় যে প্রয়োজনটা কেন, বা নিউমারোলজি শিখে আমি কি পরিবর্তন আনতে পারবো, এখানে খুব ইজি ওয়েতে আপনি বুঝতে পারবেন যে কোন জিনিসটা আপনার পরিবর্তন করতে হবে। মানে প্রথমে ওই বলে না যে চ্যারিটি বিগিনস ফ্রম হোম, ওই জায়গাটায় প্রথমে নিজের পরিবর্তন করতে হবে, তারপরে আমি লোকের পরিবর্তন করব। নিউমারোলজি মানে এটা নয় কিন্তু খালি ধরুন প্রেডিকশন দেওয়া, এটা নয়। খালি প্রেডিকশন দিলাম আপনার অমুক সময়ে অমুক ইয়ে ঘটনা ঘটবে বা এটা, ওইখানে এমন কিছু কিছু ছোট ছোট পয়েন্ট থাকে, যদিও গ্রিপ করে নিতে পেরেছে পয়েন্টটা,
বা ওই ধরুন সংখ্যাটার ভাইব্রেশন যদি নিজের মধ্যে আনতে পেরেছে, সিঙ্ক্রোনাইজ মানে কি হচ্ছে, সমন্বয় সাধন। হুম, ওই এনার্জির সঙ্গে নিজের এনার্জির যদি সমন্বয় সাধন করতে পেরেছে, ব্যক্তিটার কিন্তু পরিবর্তন ঘটে যাবে। হ্যাঁ, এবারে আপনি বলবেন যে যদি যুদ্ধ হচ্ছে, কোনো প্যান্ডামিক এসছে, তখন কি মানুষটা ভুগবে না? প্রত্যেক মানুষই ভুগেছে প্যান্ডামিকে, কিন্তু দেখবেন কম বেশি। সবার ঘরে কি করোনা ঢুকেছিল? ঢোকেনি কিন্তু। কিছু ব্যক্তির ঘরে ঢুকেছে, কিছু ব্যক্তির ঘরে ঢোকেনি। ওই সময় তার প্ল্যানেট হয়তো ভালো বেটার ছিল, ওই সময় সে হয়তো হার্ডওয়ার্ক করেছে, ওই সময় হয়তো অর্গানাইজড ছিল, সে হিট হয়নি। আবার বলবেন যে অনেক সময় তো দেখা গেছে অনেক ব্যক্তি আপনার, মানে ধরুন আমরা অনেক ব্যক্তি তো মেডিসিনের দোকানে গেছি, আমার হয়নি, আমার ঘরে কারুর হয়েছে। কই, আমার তো হয়নি। কারণ কি, অরার যে আমার যে এনার্জি ফিল্ড, ধরুন অরা ওই সময় স্ট্রং ছিল। আমি যদি আমার এনার্জি ভাইব্রেশন যদি এই আপে রাখতে পারি, দেখুন যে কোনো জিনিস আমাদেরকে জীবনে আনতে গেলে, যখন আমরা আনি, লাভ করতে চাই, নিজেকে ওঠাবো, হ্যাঁ, হাই এনার্জি জিনিসই থাকে। আর লো এনার্জিতে কি হচ্ছে, লো এনার্জিতে সবসময় নেগেটিভ জিনিস পাচ্ছি, হাই এনার্জিতে সবসময় পজিটিভ। আমি যদি সারা দিনে আমার এনার্জি লেভেল এই পজিশনে রাখতে পারি, স্টেবল রাখতে পারি, স্টেবল ওকে যদি রাখতে পারি, তাহলে কি হাই এনার্জির যে জিনিসটা রয়েছে, এখানে দূরত্বটা কম, এইটুকু দূরত্ব আমি কভার করে নিতে পারবো। মানে লাইফের যেটা হয়, গ্রাফটা দেখবেন যে এইভাবে এইভাবে চলছে, গ্রাফটা ওপর নিচে ওপর নিচে হচ্ছে, ওই জায়গাটা কিন্তু আমি কন্ট্রোল নিয়ে নিতে পারবো। আর ওই কন্ট্রোলটা আমাকে নিজেকেই নিতে হবে। নিউমোলজি থেকে বেস্ট যে জিনিসটা জানতে পারা যায়, আমাদের হ্যাবিট। হ্যাবিটটা মানে কোন হ্যাবিটটা চেঞ্জ করতে হবে আমাকে, আর ওই হ্যাবিটটা চেঞ্জ করে দিলেই আলটিমেটলি হ্যাবিটই কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। আদারওয়াইজ এটা হয় না। প্রত্যেকটা প্ল্যানেট এগুলোকে ডিটেলসে পড়বো, খালি এই গল্পটা মাথায় রেখে দেবেন একটা, যে সান, সানের পরে ধরবেন মুন, মুনের পরে একটা জুপিটার, জুপিটারের গুণ, খালি ওইটুকু কনসেপ্টটা রাখবেন মাথায়। এইটুকু কনসেপ্টটা রাখবেন, এই কনসেপ্টটা রাখলেই দেখবেন এইটাই বিভিন্ন ভাবে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে পুরো ডিটেলসে। এইবারে আজকে ধরুন, আজকে খুব বেশি করব না, ছোটখাটোই করব। এবারে কি হলো, রুট নাম্বার আর ডেস্টিনি নাম্বার বের করা শিখবো। রুট নাম্বার আর ডেস্টিনি নাম্বার। তো রুট নাম্বার ডেস্টিনি নাম্বারে কেউ একজন ডেট অফ বার্থ দিন। রুট নাম্বার ডেস্টিনি নাম্বার হয়তো আপনারা সবাই জানবেন, তবু একটা ডেট অফ বার্থ দিন, বলে দিন, আমি লিখে থার্টিন নিচ্ছি। ওয়ান 1977। বলুন। থার্টিন 13, থার্টিন 13 থার্টিন, 1 01 ওয়ান, 01, জানুয়ারি 1977। 1970। এবারে দেখুন, এইবারে ঢুকবো রুট নাম্বারে। এবারে এই যে রুট নাম্বার, রুট নাম্বার মানে কি হচ্ছে, রুট নাম্বার মানে হচ্ছে সিঙ্গেল ডিজিটটা, আমার ডেট অফ বার্থ, যে ডেটে আমি জন্মগ্রহণ করেছি, সেটা সিঙ্গেল ডিজিট। এটা কম্পাউন্ড নাম্বার রয়েছে 13। তাহলে 1+3 করলে কত হচ্ছে? 4। 4 মানে হচ্ছে আমার 4 হলো রুট নাম্বার। ডেস্টিনি নাম্বার বের করতে গেলে আমাদের কি হচ্ছে, এই টোটাল যে ডেট অফ বার্থটা আছে, টোটাল ডেট অফ বার্থটা আমাদেরকে অ্যাড করতে হচ্ছে। তাহলে 1977টা জুড়লে কত হচ্ছে আপনার? 7 7 14 15 24 এটা শর্টে লিখে দিলাম, ধরুন 6। 1977টা জুড়ুন, কত আসছে? 9 আর 1 এ 10, 17, 17 আর 7-এ 24, 24 এলো। এই 24টাকে ছোট করে দিন, 6 চলে এলো। তাহলে এখানে কত এলো? 6 আর 4-এ 10, আর 1-এ 11, 11। এর সিঙ্গেল ডিজিট কি বেরোলো আপনার? 2। 2 বেরোলো। এবারে ধরুন
এটা একটা রুট নাম্বার হলো, রুট নাম্বার এইটা। আর ডেস্টিনি নাম্বার কিভাবে বের করার দেখলেন। রুট নাম্বারে এইখানে দেখুন, 1 2 3 4 করে যে 9 অব্দি সংখ্যাটা আছে। আজকে যদিও গ্রিড ফিলিং, যদি হয় সময় গ্রিড ফিলিংটা দেখাবো, নালে গ্রিড ফিলিং পরে করব। 1 থেকে 9 পর্যন্ত রুট নাম্বারের সংখ্যা একবারই আসবে। কম্পাউন্ড নাম্বার যখন আপনার দেখবেন 10, ধরুন এই ডেট অফ বার্থটাই নিচ্ছি, তো এনার ডেট অফ বার্থ ধরে নিচ্ছি এখন 10। আচ্ছা ওটা থাক, আপনার রুট আর এটাই করি, নাহলে কঠিন হয়ে যাবে। এবারে ধরুন রুট নাম্বার এইভাবে বের করতে হয়, এটা বুঝতে পেরে গেলেন। এবারে যদি এখানে ধরুন খালি 4 থাকতো, তাহলে 4 ডেট অফ বার্থে। এইবারে ধরুন রুট নাম্বার মানে কি আর ডেস্টিনি নাম্বার মানে কি। রুট নাম্বার মানে হচ্ছে আমার ইনার কোয়ালিটি। রুট নাম্বার মানে হচ্ছে আমার ইনার কোয়ালিটি, রুট, জড়, শেকড়, যেটা প্রকৃত আমি। ডেস্টিনি নাম্বার এবারে লিখুন। ডেস্টিনি নাম্বার যেটা বলা হয়, অনেকে বলে দেখবেন লাইফ পাথ নাম্বার, এটা এটাকে লিখে রাখুন এক্সটার্নাল পারসেপশন। রুট নাম্বার আর ডেস্টিনি নাম্বারের মধ্যে কিন্তু একটা বিরাট পার্থক্য আছে। রুট নাম্বার হচ্ছে প্রকৃত আপনি, প্রকৃত প্রকৃত আপনার ভেতরের যে গুণটা, ওটা হচ্ছে রুট নাম্বার। আর ডেস্টিনি নাম্বার হচ্ছে এক্সটার্নাল পারসেপশন। এক্সটার্নাল পারসেপশন, এবারে বুঝুন জিনিসটা কি। আমি যখন ধরুন বাইরে গেলাম, বন্ধু বান্ধবের বাড়ি বা আত্মীয়ের বাড়ি, কিভাবে কথা বলবো? আপনি কেমন আছেন, ভালো আছেন, গেলেন, প্রণাম করলাম, এ করলাম। এটা আমার বাইরের একটা রূপ। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ডুয়েল ক্যারেক্টার থাকবে, থাকবেই। দু ধরনের চরিত্রে মানুষ অভিনয় করে এবং গুণটা থাকে। এবারে যখন আমি বাইরে যাচ্ছি, এবার হয়তো সুপর্ণাদির বাড়ি গেলাম, সুপর্ণাদির সঙ্গে খুব ভালোভাবে কথা বললাম। সুপর্ণাদি কেমন আছেন না আছেন, বাবা মায়ের খুব খবর নিলাম, এই করলাম। সুপর্ণাদি বললো যে বাবা রে, এর মতো মানুষ হয়। যদি এরকম 1 2টো মানুষ আমার জীবনেও থাকতো বা ঘরে থাকতো, তাহলে ঘরটা কত ভালো হয়ে যেত। ঠিক এই ব্যক্তিটাই যখন আমি ঘরে ফিরে আসছি, আমি কি ঠিক একই ওই চরিত্রে ভূমিকায় অভিনয় করছি, বা আমার চরিত্রের ভূমিকাটা কি একই থাকছে? আসার পরেই স্টার্টিং হয়ে যায় গসিপ, যে সুপর্ণার বাড়ি এরকম গেছিলাম, এরম এরম ইয়ে করলো, এরকম করছিল। মানে গসিপ স্টার্ট হলো, ধরুন একটু বদনাম স্টার্ট হলো। তাহলে এক্সটার্নাল পারসেপশন, যেটা আপনার বাড়িতে গিয়ে আমি দেখাছিলাম, ওইটা কিন্তু আমার বাইরের রূপ, যে ভূমিকাটাই আমি কাজ করছি। আর ইন্টারনাল ক্যারেক্টার, ওইটা হচ্ছে রুট নাম্বারটা আপনার ইন্টারনাল ক্যারেক্টার, প্রকৃত আপনি। ধরুন আপনার সাথে বাইরে কোনো একটা ব্যক্তির জাস্ট একটু কথা কাটাকাটি হলো, কথা কাটাকাটি হলো, তো হঠাৎ আপনি ব্লাস্ট করে গেলেন এবং খুব জোরে চেঁচামেচি করে কথা বলে দিলেন তাকে, এবং অপমানজনক হয়তো 2টো কথা বলে দিলেন। এবার দেখা যাচ্ছে আপনার রুট নাম্বার 2। তাহলে রুট নাম্বার 2 মানে এখানে বলছে ফেমিনাইন কোয়ালিটি, ঠিক আছে, আপনার মাদারলি ক্যারেক্টার, নার্চারিং করে, নরম প্রকৃতির মানুষ। তাহলে আপনি ঝগড়া করলেন কি করে? ওই ব্যক্তি আপনি বাড়িতে ফিরলেন, এবং বাড়িতে ফেরার পর আপনার মুড সুইং হয়ে গেল, যে আমি কি করে ফেললাম। এমন তো বড় কিছু বলেনি, আমি ওভার রিয়াক্ট করে ফেললাম, ওভার রিয়াকশন হয়ে গেল। তখন আপনি আপনার মায়ের কাছে, বাবার কাছে, বা ঘরের কারুর কাছে সেটা পরিচয় করলেন যে একটা বিরাট ব্লান্ডার মিস্টেক করে দিয়েছি আজ। এইটা যে আপনি রিয়েলাইজ করছেন, রিয়েলাইজ করলেন যে বাইরে আমি একটা ভুল করে এসেছি, এইটা কন্ট্রোল নিচ্ছে আপনার রুট নাম্বার, এইটা প্রকৃত আপনি, যে আপনি ভুল করার পরে রিয়েলাইজ করছেন। চন্দ্র। আর যেটা আপনি করে ফেলেছিলেন, ওটা ধরুন একটা অ্যাক্সিডেন্ট,
এক্সটার্নাল পারসেপশন, এটা আপনি করে ফেলেছেন। কোনো সময় দেখবেন কোনো একটা মেয়ে হয়তো ধরুন ডেট অফ বার্থ 3 তে জন্ম, তাহলে এডুকেশন এইগুলোর ভেতরে রয়েছে, ও সারা দিন পড়াশোনা করবে সমস্ত কিছু, কিন্তু যখনই বন্ধু বান্ধবের সঙ্গে যাবে, ওরা যদি পড়াশোনা নিয়ে কিছু বলে এবং ওরা যখন জানে যে এই মেয়েটা পড়াশোনায় ভালো বা ম্যাক্সিমাম পড়ে, ওর কাছে কিছু জানতে চাইছে, ও কিন্তু বলবে না, ও স্কিপ করে যাবে পুরো ব্যাপারটা, বলবে যে এখন খেলি, এখন ইয়ে করি, সবসময় পড়াশোনা করে কি লাভ, অত পড়েই বা কি হবে। এইটা, ওইটা যে বন্ধুর সঙ্গে কথা বলছে এক্সটার্নাল পারসেপশন, প্রকৃত নয়, মেকি জিনিসটা হচ্ছে না। কিন্তু যখন ও ঘরে চলে আসছে, ও নিজের কাজটা কিন্তু খুব গুছিয়ে বানিয়ে করছে, একদম পারফেক্ট ওয়েতে করে যাচ্ছে। এইটা হচ্ছে আপনার রুট নাম্বার। রুট মানে লিখুন যে প্রকৃত সত্তাটা, আপনার প্রকৃত যে সত্তাটা, এনার যেমন আমরা ডেট অফ বার্থ কি পেলাম 1 3, ওইটা কম্পাউন্ড নাম্বারটা আবার ক্রিয়েট করলো কাকে, 4। মানে ওইগুলো পরে আসবো আমরা, যে কিভাবে একটা ব্যক্তি তখন রুট নাম্বার দেখেও ওর কিছু গুণাগুণ বলা যাবে। রবি এখানে 13th এসেছিল, তো 13th কি হচ্ছে, রবি আর বৃহস্পতি মিলে এখানে রাহুকে জন্ম দিচ্ছে, মানে ব্যক্তির মধ্যে বৃহস্পতির গুণ থাকবে, রবির গুণ থাকবে, আর ওটা মিলে আপনার ওনার কি ক্রিয়েট করছে, রাহু, রাহুকে ক্রিয়েট করছে। তখন আমরা দেখবো বা বুঝবার চেষ্টা করব যে ওইখানে একটা ব্যক্তির অ্যাকচুয়ালি ওইখানে কি কি গুণাবলী রয়েছে। রাহু, রাহুর যে 4 এলে 4-এর ডেট অফ বার্থে আমরা দেখে এরকম কি বলতে পারি, যে এনার জীবনে বারে বারে কিছু স্ট্রাগল আসা, বা ধরুন হঠাৎ কিছু কিছু প্রবলেম আসা, এটা আসবে, দাঁত পাত থেকেও কিছু প্রবলেম আসতে পারে। এই জায়গাগুলো, ওই জায়গাগুলো থেকে আমরা জানতে পারবো। তো প্রথম এটা তো ক্লিয়ার হলো যে রুট নাম্বার আর ডেস্টিনি নাম্বার ব্যাপারটা কি। যদি কোনো প্রশ্ন আছে করতে পারেন, এক ফোঁটাও ডাউট স্যার, রাখবেন না, স্যার যেখানে রুট ডাউট হবে। হুম, স্যার বলুন। রুট নাম্বারটা আরেকবার বলে দিন। মানে টোটাল ডেট অফ বার্থটা পুরো ক্যালকুলেশন করে যেটা যেই নাম্বারটা আছে সেই নাম্বারটা হচ্ছে রুট নাম্বারটাই তো স্যার। হ্যাঁ, বলছি স্যার রুট তাই তাই নাম্বারটা বললাম। হচ্ছে এক কারো যদি দেখুন, আমি ওইটা মানে মোবাইলে নেটওয়ার্কের সমস্যা তো তাই আমি স্কিপ করে গেছি স্যার, বুঝতে পারিনি ও ঠিক। আচ্ছা, একটা ডেট অফ বার্থ লিখুন, প্রত্যেকে যে যার নিজের লিখুন। 13/1/1977, ওটা লিখুন। হ্যাঁ। 13, 13, হুম হুম হুম। 13/1/19, 13/1/1977। আচ্ছা রুট নাম্বার হচ্ছে আপনার ডেট অফ বার্থ, যে ডেটে আপনি জন্মগ্রহণ করেছেন, আচ্ছা আচ্ছা। অনলি ডেটটা তাই তো স্যার? অনলি ডেট। ওকে। যখন কম্পাউন্ড নাম্বার পাচ্ছেন, ওটাকে জুড়ে আপনাকে সিঙ্গেল ডিজিটে আনতে হবে। যদি এখানে এনার ডেট অফ বার্থ খালি 4 হতো, তাহলে আমার জোড়ার ব্যাপার ছিল না, 1 to 9 অব্দি আমার জোড়ার কোনো কিছু ব্যাপার নেই, সবগুলো আপনার সিঙ্গেল ডিজিট। ডবল হুম ডিজিট হুম যখন আসছে, 1+, এই 1 3 এলো, তাহলে প্লাস করে হুম দিলাম, প্লাস হুম। করে আমরা যেটা পাচ্ছি সেটা কি পেলাম, 4। এটা হলো রুট নাম্বার, Okay. এটা হলো রুট। ডেস্টিনি নাম্বার হচ্ছে টোটাল ডেট অফ বার্থটা, ডেট, মান্থ, ইয়ার জুড়ে আমরা যেটা পাচ্ছি, এটা জুড়ে আমরা যেটা পাচ্ছি, জুড়ে কত পাচ্ছি, 1977-এ 9 আর 1-এ 10, 17, 24, মানে হচ্ছে এখানে দেখুন 4+1+6, এটা টোটাল জুড়ে সিঙ্গেল ডিজিটে আনতে হবে। রুট নাম্বার ডেস্টিনি নাম্বার কোনোদিনও ডবল ডিজিটে হবে না, সিঙ্গেল সিঙ্গেল ডিজিটে। হ্যাঁ, তাহলে ডেস্টিনি নাম্বার কত এলো, 4 আর 1-এ 5 আর 6-এ 11, 11 কে জুড়ে দিলে কত আসছে আপনার, 2। তাহলে এনার রুট নাম্বার হলো 4। চার। হ্যাঁ,
ইন্টারনাল ডেস্টিনি মেইন নাম্বার যে কোয়ালিটিটা থাকবে, এনার থাকবে 4-এর রাহুর, আর এক্সটার্নাল পারসেপশন যেটা 2 মানে মুন, এটা হলো আপনার ডেস্টিনি নাম্বার। এটা হলো 2টা হলো ডেস্টিনি নাম্বার। বোঝা গেল? আছে। নাহলে আরো ডেট নাম্বার আপনি আরেকটা ডেট অফ বার্থ নিতে পারেন, পুরো জিনিস ক্লিয়ার করবেন। আচ্ছা, বুঝে গেছি, অসুবিধা নেই। হ্যাঁ, কারণ এগুলো না ক্লিয়ার হলে পরে মুশকিল। এবারে ধরুন পরের দিন থেকে আমরা ইয়েটা স্টার্ট করব, প্ল্যানেট গুলো। আজকে খালি গ্রিডটা দেখিয়ে দিচ্ছি। এইখানে যে গ্রিডটা দিদি তৈরি হবে, এই যে গ্রিড, যেরকম শুনেছেন লুসু গ্রিড হয়, হুম। সেল দিয়ে আনে লুসু গ্রিড, তো এরও তো একটা গ্রিড থাকবে। গ্রিড না ফিল আপ করলে আমরা কিভাবে চলবো? এর যে ফিক্সড গ্রিড থাকে, দেখুন ফিক্সড গ্রিড, এখানে কি থাকে প্রথমে 3 3 1 9, এটা ফিক্সড, এর কোনো পরিবর্তন হবে না। 3 1 9 6 7 5, ওই লসু গ্রিডের সঙ্গে এটা ম্যাচ করে না। 2 8 4, এটা একদম মুখস্থ রেখে দিতে হবে আপনাদের। এটা একদম মুখস্থ রাখবেন, 3 1 9 6 7 5 2 8 4। সেলদিয়ানে যেরকম দেখবেন, সেলদিয়ানে যাই জোড়া হতো একটাই ডিজিট ঢুকতো 5। যদি আপনি ভার্টিক্যালিও করেন, হরাইজন্টাল জোড়েন, যেদিক দিয়ে জোড়া হতো একটাই সংখ্যা আসতো। এইখানে কিন্তু সেটা আসবে না। ওই গ্রিডের সঙ্গে এই গ্রিডটা কিন্তু পুরোপুরি পার্থক্য। 3 1 9 6 7 5 2 8, হ্যাঁ 2 8 4, এটা এলো। এবারে হচ্ছে কি, আমরা একটা ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ কিভাবে এই গ্রিডে ফিল আপ করবো, এইটা করে আজকে কমপ্লিট করব, ছোটখাটো করব। ধরুন যে ডেট অফ বার্থ আমরা পেয়েছিলাম ওটাই নিলাম। কি কি ছিল আমাদের কাছে? 13-1-1977। হ্যাঁ, 13-1-1977। 77। এবার আমাদের রুট নাম্বার কি ছিল এখানে? সব সময় রুট নাম্বার বলবেন আর ডেস্টিনি বলবেন। রুট রুট নাম্বার নাম্বার ছিল ছিল আমাদের, 4। হ্যাঁ ছিল। 4, হুম, আর ডেস্টিনি নাম্বার ছিল আমাদের 2। সেলদিয়ানের সাথে বৈদিকের এখানে পার্থক্য, গ্রিড যখন ফিলিং হবে সেঞ্চুরি নাম্বার আমরা ফিল করব না। এটা ফার্স্ট রুল, প্রথম রুল। এইভাবে এবার দেখুন কিভাবে ফিল আপ করা হয় একটা গ্রিড। এখানে রুট নাম্বার, এখানে প্রথম যখন আমরা করব ফিল আপ করবো সেঞ্চুরি নাম্বার, এই যে 1900 শতাব্দীটা, এইটা বৈদিক নিউমারোলজিতে বলছে এটা আমরা ফিল আপ করবো না। কারণ কি, এই শতাব্দীতে যে যে জন্মগ্রহণ করেছে তার তার আছে, এটা আমরা স্কিপ করে দেবো, বাদ। সেঞ্চুরি নাম্বার বাদ যাবে। বাকি যে দুটো ডিজিট রয়েছে, ধরুন 77, 77, 77 কিন্তু গ্রিডে ঢুকবে। এবারে দেখুন, প্রথমে এই যে ডেট অফ বার্থটা আছে, ডেট অফ বার্থে যে যেটা সংখ্যা যেখানে যেখানে আছে সেটা সেটা আমরা বলবো। প্রথমে আছে 1, 1 1 এর জায়গায় লিখুন। তারপরে এলো 3, 3 3 এর জায়গায় লিখুন। আবার মান্থ আসছে 1, মানে আরেকটা 1 এলো, 1-এর ঘরে লিখলাম।
এবার 7 7, ডবল 7 আছে, সাতের ঘরে দুবার সাত লিখুন। এবারে আমাদের কাজ কি, রুট নাম্বারকে ফিল আপ করবো, ডেস্টিনি নাম্বারকে ফিল আপ করবো। রুট নাম্বার 2, ডেস্টিনি 4। এইভাবে গ্রিডটা ফিল আপ হয়। বোঝা গেল? আচ্ছা। আরো উদাহরণ নেবো, উদাহরণ করে দেখাবো। এগুলো খাতায় লিখেছেন তো? আচ্ছা। এবারে ধরুন, এই ডেট অফ বার্থ থেকে আমরা যদি নিই একটা ডেট অফ বার্থ 10/1/1977। ফিক্সড গ্রিডটা আমাদের কি, এখানে লিখে রাখি দেখতে সুবিধা, 319, 675 283। হ্যাঁ, 675 284। এটা আমাদের ফিক্সড গ্রিড। এই অনুসারে আমাদের ফিল আপ করতে হয়। হুম। এইখানে এবার রুট নাম্বার কি এলো আমাদের, রুট নাম্বার আসছে 1। রুট নাম্বার 1, ডেস্টিনি নাম্বার কি কি আসছে, এটা টোটাল সাম এসছিল আমাদের 6। 6 লিখে রাখলাম সুবিধার জন্য, তাহলে 6, একে 7 আর একে হলো 8, ডেস্টিনি নাম্বার 8। এইবারে এইটাকে খেয়াল রাখবেন, এই নাম্বারগুলো যেরকম 10, 20 আর 30, এই তিনটে যদি ডেট অফ বার্থ হয়, রুট নাম্বার একবারই ফিল আপ হবে। একবারই ফিল আপ হবে কিরকম, 1 + 0 কি হয়, 1। নিউমারোলজিতে এখানে আমাদের জিরোর কোনো স্থান নেই, জিরোর কোনো স্থান নেই, জিরোর কোনো হাউসও নেই। তাহলে এই যে আমরা রুট নাম্বার 1 পেলাম, কি করে পেলাম, 1 + 0, তাহলে 1 এলো, এটাই 1 পেয়েছি। তাহলে এইখানে এক একবার এলো, একের ঘরে বসান। মান্থ 1, একবার এক বসান আবার। সেঞ্চুরি নাম্বার আমরা নেব না, দুবার 7 এসছে, সাতের ঘরে দুবার 7 বসান। এইখানে দেখুন, এটা যেটা ফিল আপ করলাম ডেট অফ বার্থ থেকে, ডেট অফ বার্থ থেকে একবার 10-এর থেকে এই এক, একবার এক এলো, মান্থ থেকে একবার এক এলো, ডেট অফ বার্থ এই জায়গায় এক এলো। কিন্তু আমাদের রুল হচ্ছে কি, 10, 20, 30 যদি কারুর ডেট অফ বার্থ হচ্ছে, রুট নাম্বার একবারই ফিল আপ হবে। তার জন্য আলাদা করে আর এই রুট নাম্বারটা আমরা ফিল আপ করবো না। বোঝা গেল? এই রুট নাম্বারটা একবারই লিখেছি, তিনবার কিন্তু হবে না, কারণ সেঞ্চুরি নাম্বারের তো আমাদের বই দিকে কোনো জায়গা নেই, সেঞ্চুরি নাম্বার বাদ। তাহলে ঢুকলো কে খালি, আপনার 8, ডেস্টিনি নাম্বার খালি। এই জায়গাটা বুঝতে পারলেন, ক্লিয়ার হলো তো? আরেকটা নিন, দাঁড়ান, এই জায়গাটা পুরো ক্লিয়ার করবেন, নাহলে এইটা লাস্টে গিয়ে অনেকে গন্ডগোল করে। আরেকটা ডেট নাম্বার, এই ডেট অফ বার্থ লিখুন, 30/3/1977। 30/3/1977। 30/3/1977। এখানে রুট নাম্বার কত হবে,
কি অবশ্যই। 3 হলো। হুম। ডেস্টিনি নাম্বার টোটাল বের করুন। 1977টা এই জন্য রেখে দিচ্ছি, 1977 মানে টোটাল হচ্ছে 6। 6 হুম। হলো। তাহলে 6 + 3 9, 9 + 3 কত হলো? 12। হুম, ঠিক আছে। ডেস্টিনি কত চলে এলো আমার? 12 মানে ঠিক আছে। 3। এইবারে এইটা লসু গ্রিডে নিজেরা ফিল আপ করো। প্রথমে ডেট অফ বার্থ থেকে ফিল আপ করবো। কিভাবে করব? ডেট অফ বার্থে 30 আছে, একবারই আসবে 3। কেন? 30 হুম। থেকে রুট নাম্বার 3 হয়েছে, একবারই 3 নেবো। মান্থে আবার চলে এসছে কিন্তু 3, আবার 3। সেঞ্চুরি নাম্বারের আমাদের কোনো জায়গা নেই, ও বেচারি জায়গা পাবে না। তাহলে জন্য চলে এলো কে? 77। ডেস্টিনি নাম্বার 3, দেখুন আবার 3 ফিল আপ করতে হলো। 3 বার 3 এলো, 3 বার 3 এলো। ক্লিয়ার হলো? হুম। 3 বার 3টে এখানে, 3 বার 3 কি করে এলো? এই যেটা রয়েছে 30 থেকে 3 হয়েছে, এটা একবারই ঢুকবে 3। মানে 3 + 0 বলে 3 যে ক্রিয়েট হয়েছে, দুবার হবে না, একবার। মান্থের জন্য এলো একবার। ডেস্টিনি নাম্বার 3 হয়ে গেল, এলো আরেকবার। আর 77 এখানে ঢুকে গেল, মানে আর কোনো নাম্বার নেই এখানে। এটা হলো ক্লিয়ার। এবারে আরেকটা বের করুন। 20, ধরুন 20/1/1977। এই 20/1, দাঁড়ান, 20/1/2000 করুন। দেখুন 20, 20/1/2000। সেঞ্চুরি নাম্বার বাদ। তাহলে এখানে রুট নাম্বার কত আসছে আপনার? 2। ডেস্টিনি নাম্বার কত এলো? 5। সেঞ্চুরি নাম্বারের জায়গা নেই। তাহলে রুট নাম্বার 1 বার 2 এলো, 1 1-এর জায়গায় ঢুকে গেল, 5 5-এর জায়গায় ঢুকে গেল, 0 0 কোনো জায়গা নেই। রুট নাম্বার ডেস্টিনি নাম্বার কিভাবে ফিল আপ করবেন বুঝতে পারলেন তো? হ্যাঁ। সাগ্নি বাবু, বোঝা গেছে তো? হ্যাঁ, বুঝে গেছি। ঠিক। আজকে এই পর্যন্তই রাখবো, বুঝতে পারলেন?